স্বামী ৩ বছর পর আইএএস অফিসার হয়ে ফিরে এসে দেখল যে তার স্ত্রী রেলওয়ে প্ল্যাটফর্মে ভিক্ষা করছে। তারপর যা হলো তা দেখে মানবিকতা কেঁদে উঠল। ৩ বছর পর যখন সেই ট্রেনটি দিল্লির জনাকীর্ণ রেলওয়ে প্ল্যাটফর্ম নম্বর ৪-এ ব্রেক কষল, তখন মানুষের নজর নিজে থেকেই সেই যুবকটির উপর আটকে গেল, যে নীল রঙের সাধারণ কিন্তু অত্যন্ত পরিপাটি শার্ট, কালো প্যান্ট, কাঁধে সরকারি ব্যাজ লাগানো ব্যাগ এবং চোখে এক অদ্ভুত গম্ভীর উজ্জ্বলতা নিয়ে কামরা থেকে নিচে নামল। নাম ছিল রাকেশ শর্মা, বয়স প্রায় ৩০ বছর। চলনে আত্মবিশ্বাস, মুখে সারল্য এবং চোখে সেই ক্লান্তি যা কেবল সেই মানুষই বুঝতে পারে যে জীবনকে নিচ থেকে ওপর পর্যন্ত নিজের রক্ত ও ঘাম দিয়ে উঠতে দেখেছে। স্টেশনটি সেই একই ছিল, আর ছিল কুলি মজুরদের চিৎকার, চাওয়ালাদের হাঁকডাক, অ্যানাউন্সমেন্টের প্রতিধ্বনি। কিন্তু রাকেশের জন্য এই প্ল্যাটফর্মটি কেবল স্টেশন ছিল না, বরং এটি ছিল তার জীবনের সেই মোড় যেখান থেকে ৩ বছর আগে সে ভেঙে চুরে চলে গিয়েছিল এবং আজ একজন অফিসার হয়ে ফিরে এসেছে। সে বিদেশ থেকে নয়, বরং সিস্টেমের সাথে লড়াই করে ফিরেছে। সে সেই দিনটির কথা ভোলেনি যখন এই প্ল্যাটফর্মে তার স্ত্রী মমতা কাঁদতে কাঁদতে তার হাত ধরে বলেছিল, যেও না রাকেশ, এই দুনিয়া খুব খারাপ। আর সে নিরুপায় হয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলেছিল, যদি আমি না যাই তবে আমরা বেঁচে থেকেও মরে থাকব। আজ সেই একই প্ল্যাটফর্ম ছিল, কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছিল। রাকেশ এখন রাজ্য প্রশাসনিক সেবার একজন অধিকারী হয়ে গিয়েছিল। ৩ বছরের কঠিন পরিশ্রম, রাত জেগে পড়াশোনা, ব্যর্থ হওয়ার ভয়, ক্ষুধা, অপমান আর টিটকারির পর সে সেই সাফল্য অর্জন করেছিল যা কখনো তার কাছে স্বপ্ন ছিল। ট্রেন থেকে নামতেই সে মোবাইল বের করল। নেটওয়ার্ক এলো, কিন্তু মমতার নম্বর আজও সেই একই ছিল, সেই একই নামে সেভ করা ছিল। কিন্তু ৩ বছর ধরে সেই নম্বরে কেবল নীরবতা ছিল, না কল ধরা হতো, না মেসেজের কোনো জবাব আসত। প্রথমে সে খুব চিন্তিত হয়েছিল, তারপর পরিস্থিতি তাকে পাথরের মতো শক্ত করে দিয়েছিল। সে ধরে নিয়েছিল যে হয়তো মমতা তার ওপর রাগ করেছে, কিংবা হয়তো তাকে ভুলে গেছে। কিন্তু মনের এক কোণে সবসময় এক ভীতি থাকত যে কোথাও কিছু খুব খারাপ হয়ে যায়নি তো। রাকেশ প্ল্যাটফর্মে সামনের দিকে এগিয়ে গেল। তাকে তার পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হতো, প্রায় ৪০ মিনিটের বিরতি। সে ভাবল, এক কাপ চা খেয়ে নি, ক্ষুধাও পেয়েছে। তখনই তার নজর প্ল্যাটফর্মে সেই কোণে পড়ল যেখানে কয়েকজন মহিলা ছেঁড়া শাড়িতে এবং কয়েকজন বৃদ্ধ কাঁপা হাতে বাটি ধরে মানুষের কাছে ভিক্ষা করছিল। রাকেশ চোখ সরিয়ে নিল। এটি তার অভ্যাস ছিল। সে জানত যে প্রতিটা শহরেই এই দৃশ্য সাধারণ। কিন্তু তখনই তার নজর এক মহিলার উপর পড়ল যার মাথায় একটি ছেঁড়া ওড়না ছিল। কাপড়গুলো ময়লা ছিল, মুখটা দুর্বল, কিন্তু চোখগুলো ছিল অদ্ভুত রকমের চেনা। রাকেশের পা জোড়া নিজে থেকেই থেমে গেল। হৃৎপিণ্ড সজোরে ধরফর করতে শুরু করল। সে নিজেকে বোঝাল, না, এমনটা হতে পারে না। কিন্তু চোখ তো আর মিথ্যে বলে না। সেই মহিলা প্ল্যাটফর্মে খুব নিচু গলায় বলছিল, বাবুজি, কিছু পয়সা দিন, ২ দিন ধরে কিছু খাইনি। আর যেই সে রাকেশের সামনে এসে একই কথা বলল, তার কণ্ঠস্বর রাকেশের কানে হাতুড়ির মতো বাজল। এই কণ্ঠ সে ৩ বছর আগে প্রতি রাতে শুনত। এই স্বর তার স্ত্রী মমতার ছিল। রাকেশের হাত থেকে ব্যাগটি পড়ে যাওয়ার উপক্রম হল। চোখ কপালে উঠল, মস্তিষ্ক অবশ হয়ে গেল। সে কিছুই বলতে পারল না। মমতা মাথা তুলে তাকাল। এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হল, আর পরের মুহূর্তেই মমতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাত থেকে বাটিটি পড়ে গেল। কয়েনগুলো প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ল, আর সে সেখানেই বসে ডুকরে কেঁদে উঠল। লোকে ভাবল হয়তো কোনো ঝগড়া বা নাটক হচ্ছে, কিন্তু রাকেশ বুঝে গিয়েছিল যে এটি তার জীবনের সব থেকে বড় ধাক্কা। যে মহিলাকে সে তার স্বপ্নের রানী ভাবত, যার জন্য সে অফিসার হয়েছিল, আজ সেই মহিলাই রেলওয়ে প্ল্যাটফর্মে ভিক্ষা করছিল। রাকেশ হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ল। কাঁপা গলায় বলল, মমতা, এই কী হাল করেছ নিজের? মমতা কাঁদতে কাঁদতে বলল, আপনি আপনি এসে গিয়েছেন। আর তারপর যেন ৩ বছরের সব যন্ত্রণা এক মুহূর্তেই বাইরে বেরিয়ে এলো। সে রাকেশের পা জড়িয়ে ধরল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকজন স্তম্ভিত হয়ে গেল। রাকেশ তখনই উপলব্ধি করল যে গল্পটি শুধু এখানে শেষ নয়। এটি কেবল দারিদ্র্যের গল্প নয়, এটি প্রতারণা, ষড়যন্ত্র, সমাজ এবং সম্পর্কের সেই নোংরামির গল্প যা একজন শিক্ষিত সুসংস্কারী মেয়েকে ভিক্ষা করতে বাধ্য করেছে। রাকেশ মমতাকে সামলালো, জল খাওয়ালো,
তাকে পাশের একটি বেঞ্চে বসালো এবং যেই সে জিজ্ঞেস করল, আমার মা বাবা কোথায়, মমতার চোখে আবারও ভীতি নেমে এলো। সে কাঁপা আঙুল দিয়ে প্ল্যাটফর্মের সেই কোণের দিকে ইশারা করল, যেখানে দুজন বৃদ্ধ মানুষ বসেছিলেন। সেই মানুষগুলো, যাদের কাঁধে একসময় রাকেশ চড়ে বেড়াত, যাদের হাত ধরে সে হাঁটতে শিখেছিল, আজ তারাই ছিল তার মা বাবা। ছেঁড়া কাপড়, নুয়ে পড়া কোমর, নিষ্প্রভ চোখ আর সামনে রাখা ভিক্ষার বাটি। রাকেশের বুকের ভেতরে কিছু একটা যেন ভেঙে গেল। ৩ বছর আগে যখন সে ঘর ছেড়ে গিয়েছিল, তখন সে ভাবতেও পারেনি যে যেই সিস্টেমের সাথে সে লড়তে বেরিয়েছে, সেই সিস্টেম আর সম্পর্কের নোংরামি তার অনুপস্থিতিতে তার পুরো পরিবারকে পিষে ফেলবে। সেই মুহূর্তে রাকেশ অনুভব করল যে অফিসার হওয়া তার জয় ছিল না, আসল লড়াই তো এখন শুরু হতে চলেছে। কারণ প্রশ্ন কেবল এটি ছিল না যে মমতা কেন ভিক্ষা করছিল, প্রশ্নটি ছিল তাকে এই অবস্থায় কে পৌঁছে দিয়েছে এবং কেন। রাকেশ বেঞ্চে বসে তার মায়ের কাপা হাতগুলো দেখছিল, যাতে ভিক্ষার বাটিটি তখনও ধরা ছিল। তার বাবার চোখ মাটিতে স্থির ছিল, যেন তাদের জীবিত থাকার ওপরও নিজেদের লজ্জা হচ্ছে। মমতা চুপচাপ পাশে বসেছিল। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল, কিন্তু চোখে জমে থাকা কষ্ট কোনো শুকনো কুয়োর মতো গভীর ছিল। রাকেশ গম্ভীর গলায় বলল, এখন যা কিছু হয়েছে প্রতিটি কথা বলো, আজ কিছুই লুকাবে না। এ কথা শুনতেই মমতার শ্বাস দ্রুত হতে শুরু করল। সে বলা শুরু করল, এবং যেমন যেমন শব্দ বেরোতে থাকল, রাকেশের ভেতরের মানুষটি ভেঙে চুরে যেতে লাগল। মমতা বলল যে যেদিন রাকেশ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য শহর ছেড়ে গিয়েছিল, সেদিন ঘরে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে বিষ ছড়ানো হয়ে গিয়েছিল। রাকেশের বড় ভাই সুমিত আর তার স্ত্রী সঙ্গীতা, যারা বাইরে থেকে খুব ধার্মিক এবং মিষ্টভাষী ছিল, আসলে দীর্ঘ সময় ধরে বাড়ির সম্পত্তির ওপর নজর দিয়ে বসেছিল। রাকেশের যাওয়ার পরেই পরিস্থিতি বদলাতে শুরু করল। প্রথমে মা বাবাকে কটু কথা শোনানো হতে থাকল, তারপর মমতাকে রোজ রোজ বলা হতো যে রাকেশের দ্বারা কিছু হবে না, সে ফেল করবে, সে ফিরে এসে ভিক্ষা করবে, আর তোমরাও আমাদের ওপর বোঝা হয়ে আছো। মমতা অনেক সহ্য করেছিল। সে দুর্বল ছিল বলে নয়, বরং সে রাকেশের প্রস্তুতিতে বাধা হতে চায়নি। সে রোজ ভগবানের কাছে এটাই চাইত যেন রাকেশ সফল হয়, বিনিময়ে তার জীবন উৎসর্গ হয়ে যাক না কেন। কিন্তু এরই মাঝে সুমিত আর সঙ্গীতা চাল চালল। তারা মা বাবাকে ভুল বুঝিয়ে সরকারি প্রকল্প আর চিকিৎসার নাম করে তহসিল ও ব্যাংকের চক্কর কাটাল, কাগজপত্রে টিপসই নিল এবং ধীরে ধীরে সমস্ত জমি, বাড়ি আর জমানো পুঁজি নিজেদের নামে করে নিল। যখন মমতা প্রতিবাদ করল, তখন তাকে অপবাদ দেওয়া হলো, মারধর করা হলো এবং এক মাঝরাতে ঘর থেকে বের করে দেওয়া হলো। সেই রাতে বৃষ্টি পড়ছিল। মমতার কাছে না ছিল টাকা, না মোবাইল, না কোনো আশ্রয়। সে রেলওয়ে স্টেশন পর্যন্ত হেঁটে গেল। সেখানেই এক কোণে বসে সারা রাত কেঁদে কাটিয়েছে। পরের দিন মা বাবা তাকে খুঁজতে খুঁজতে স্টেশনে পৌঁছালো। তখন তারা আসল সত্য জানতে পারল যে তাদের সাথে কি খেলা হয়ে গিয়েছে। যখন তারা সুমিতের কাছে প্রশ্ন করল, তখন সে পরিষ্কার বলে দিল, এখন সবকিছু আমার নামে, আপনারা চাইলে যেখানে খুশি যেতে পারেন। সেই দিন বৃদ্ধ মা বাবা নিজেদের সন্তানের মধ্যে পরকাকে দেখল। মমতা আরও জানালো যে শুরুতে তারা গ্রামের কিছু আত্মীয়ের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেই লোকজন জানতে পারল যে সম্পত্তি তাদের নামে নেই, অমনি সবাই দরজা বন্ধ করে দিল। বাধ্য হয়ে স্টেশনই তাদের ঘর হয়ে গেল। মমতা কখনো প্ল্যাটফর্মে ঝাড়ু দিত, কখনো চাওয়ালাদের বাসন ধুয়ে দিত, কখনো ভিক্ষা করে মা বাবার ওষুধ আর খাবারের ব্যবস্থা করত। সে রাকেশকে অনেকবার ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই হয় নেটওয়ার্ক ছিল না, নয়তো ফোন বন্ধ থাকত। ধীরে ধীরে সে মেনে নিয়েছিল যে রাকেশ হয়তো অন্য কোনো দুনিয়ায় আছে, আর তাকে নিজের ভাগ্য একা এটাই লড়তে হবে। বলতে বলতে মমতার গলা ধরে এলো। রাকেশের চোখ দিয়ে জল পড়তে শুরু করল। সে প্রথমবার অনুভব করল যে অফিসার হওয়ার দাম কতটা চড়া ছিল। সে মায়ের পায়ের ওপর মাথা রাখল, বাবার হাত শক্ত করে ধরল এবং বলল, আমি দোষী। আমি যদি সময়ে ব্যবস্থা নিতাম, তবে আপনাদের এই দিন দেখতে হতো না। মা কাঁপা হাতে তার মাথায় হাত রাখলেন এবং বললেন, বাবা, তুই এসেছিস, এটাই আমাদের জন্য অনেক। সেই মুহূর্তেই রাকেশ মনে মনে প্রতিজ্ঞা করল যে যে কেউ তার পরিবারকে রাস্তায় দাঁড় করিয়েছে, তাকে এখন শুধু আইনের নয়, মানবতারও মুখোমুখি হতে হবে।
কিন্তু সে এটাও স্থির করল যে প্রতিশোধ নেওয়ার আগে সে তার পরিবারকে আবার সম্মানের সাথে দাঁড় করাবে, কারণ আসল জয় চেয়ারে বসায় নয়, নিজের আপনজনদের টেনে তোলায় থাকে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রাকেশ এখন কেবল একজন আধিকারিক ছিল না, সে একজন ছেলে, একজন স্বামীও হয়ে উঠেছিল, আর এটাই তার সবথেকে বড় শক্তি হতে চলেছিল। রাকেশ সেই প্ল্যাটফর্মে বসেই সিদ্ধান্ত নিয়ে নিল যে এখন থেকে একটি রাতও তার পরিবার রাস্তায় ঘুমাবে না। এর জন্য যদি তাকে নিজের উর্দির বাইরে গিয়েও কাজ করতে হয়, সে করবে। সে সবথেকে আগে স্টেশনের বাইরে একটি সাধারণ হোটেলে সবাইকে পেট ভরে খাওয়ালো। মায়ের হাত কাঁপছিল, বাবা বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন ভয় পাচ্ছিলেন এই বুঝি কেউ এসে আবার সব কেড়ে নিল। মমতা চুপচাপ ছিল, তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে যেই স্বামীকে সে ৩ বছর ধরে কেবল স্মৃতিতে জিয়ে রেখেছিল, সে আজ তার সামনে বসে আছে। খাওয়া শেষ হওয়ার পর রাকেশ একটি অটো ভাড়া করল এবং সবাইকে নিয়ে শহরের একটি ছোট ধর্মশালায় গেল। সেখানে একটি ঘর নিল, মাকে বিছানায় শুইয়ে দিল, বাবার পায়ে তেল মালিশ করে দিল, আর মমতাকে বলল, এখন তুমি বিশ্রাম করো, বাকি সব আমি সামলে নেব। কিন্তু ঘুম আর কার আসে যখন বিগত ৩ বছর চোখের সামনে ঘুরছে? সারা রাত রাকেশ ঘুমাতে পারল না। তার বারবার সুমিতার সঙ্গীতার মুখ ভেসে উঠছিল, কিন্তু সে নিজেকে সংযত করল, কারণ সে জানত যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই আসল সত্যকে ধামাচাপা দিয়ে দেয়। সকাল হতেই সে নিজের পোস্টিংয়ের ফাইল বের করল। নির্দেশ ছিল যে আগামী সপ্তাহ থেকে তাকে জেলায় কাজ শুরু করতে হবে। সে চাইলে সেই ক্ষমতার ব্যবহার করতে পারত, মামলা করতে পারত বা পুলিশ পাঠাতে পারত, কিন্তু সে আগে সত্যকে পুরোপুরি জানা জরুরি মনে করল। সে পাশের একটি সাইবার ক্যাফেতে গিয়ে পুরনো নথিপত্র বের করল, জমির রেকর্ড, রেজিস্ট্রি, ব্যাংক ট্রানজ্যাকশন, সব কিছু। আর যেমন যেমন পাতা উল্টাতে থাকল, পরিষ্কার হয়ে গেল যে সব কিছু অত্যন্ত ধূর্ততার সাথে করা হয়েছিল। কাগজে মা বাবার টিপসই ছিল ঠিকই, কিন্তু তাদের বোঝানো হয়েছিল অন্য কিছু। আইনের ভাষায় এটি জালিয়াতি ছিল, কিন্তু এটি প্রমাণ করার জন্য সময় আর প্রমাণের প্রয়োজন ছিল। রাকেশ জানত যে আইন একটি লম্বা লড়াই, আর এই সময়ে তার পরিবারকে পুনরায় দুর্বল হতে দেওয়া যাবে না। তাই সে সিদ্ধান্ত নিল যে আপাতত সে সুমিতের সাথে সরাসরি সংঘর্ষে যাবে না, বরং আগে নিজের মানুষদের মজবুত করবে। সেই দিনই সে মমতার সাথে বসে কথা বলল। অনেকক্ষণ চুপ থাকার পর রাকেশ বলল, তুমি আমাকে কখনো ভুল বোঝনি, এর জন্য আমি তোমার কাছে ঋণী। মমতা হালকা হেসে বলল, ঋণ নয়, এটা আমার বিশ্বাস ছিল। সেই একটি কথা রাকেশকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে মমতাকে জিজ্ঞেস করল যে সে কি করতে চায়। মমতা বলল, আমার ভিক্ষা চাই না, আমার কাজ চাই। রাকেশের মনে হলো যেন কেউ তার হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। সে তৎক্ষণাৎ শহরের এক পুরনো পরিচিতের সাথে কথা বলল, যে স্টেশনের কাছে একটি ক্যান্টিন চালাত। সেখানে মমতাকে কাজ পাইয়ে দিল। মাকে পাশের সরকারি হাসপাতালে দেখালো, বাবার জন্য পেনশনের প্রক্রিয়া পুনরায় শুরু করালো। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকল, কিন্তু রাকেশ জানত এটি কেবল শুরু। তাকে সেই সিস্টেমকেও শুধরাতে হবে যা তার পরিবারের মতো হাজার হাজার পরিবারকে পিষে দিয়েছে। এক সন্ধ্যায় যখন সবাই ঘুমাচ্ছিল, রাকেশ ধর্মশালার ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল। সে উপলব্ধি করল যে আসল পরীক্ষায় এবার শুরু হবে, কারণ যখন মানুষ ওপরে ওঠে তখন সবথেকে আগে নিজের লোকরাই পাথর মারে, আর সেই পাথর এখন তাকেই সহ্য করতে হবে। কিন্তু এবার সে একা ছিল না, তার সাথে তার স্ত্রী ছিল, তার মা বাবা ছিলেন, আর তার কাছে এখন শুধু স্বপ্ন নয়, দায়িত্বও ছিল। সে মনে মনে বলল, যা কেড়ে নেওয়া হয়েছে তা আইন দিয়ে ফেরত আনব, কিন্তু যা ভেঙে গিয়েছে তা আমি পরিশ্রম দিয়ে জোড়া লাগাব। আর সেই সংকল্পের সাথেই রাকেশ নিজের জীবনের সবথেকে কঠিন লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করে নিল। জেলায় যোগদান করার দিনটি রাকেশের জীবনের সবথেকে অদ্ভুত দিন ছিল, কারণ যেই চেয়ারটি পাওয়ার জন্য সে ৩ বছর কাটিয়েছিল, সেই চেয়ারে বসতেই সে স্বস্তি নয়, বরং এক অদ্ভুত বোঝা অনুভব করছিল। ফাইলের সারি, স্টাফদের অভিবাদন, ঘরের ঠান্ডা হাওয়া আর দেয়ালে টাঙানো সংবিধানের কপি তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে এখন সে কেবল রাকেশ নয়, এখন সে জেলার ভাগ্য বিধাতা হয়ে গিয়েছে। কিন্তু তার মাথায় বারবার সেই প্ল্যাটফর্মটিই ঘুরছিল। সেই একই বাটি, সেই ছেঁড়া ওড়না আর সেই নিষ্প্রভ চোখ। রাকেশ প্রথম দিনেই ঠিক করে নিয়েছিল যে সে নিজের পরিচয় গোপন রাখবে। সুমিতার সঙ্গীতাকে এখনই জানতে দেওয়া চলবে না যে সে একজন বড় অফিসার হয়ে গিয়েছে, কারণ সে চেয়েছিল সত্য যেন নিজে থেকেই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। সে রাজস্ব বিভাগের পুরনো ফাইলগুলো বের করালো, গ্রামের রেকর্ডগুলো আনিয়ে নিল এবং ধীরে ধীরে একটি ছক পরিষ্কার হতে শুরু করল।
সেই একই উকিল, সেই একই দালাল আর সেই একই তহসিল কর্মচারী, যাদের মাধ্যমে কেবল তার মা বাবাই নন, বরং ডজন ডজন বৃদ্ধ মানুষের জমি দখল করে নেওয়া হয়েছিল। রাকেশ সরাসরি ব্যবস্থা নেওয়ার বদলে আগে তথ্য প্রমাণ জোগাড় করতে শুরু করল। সে গোপনে অভিযোগ দায়ের করালো, বৃদ্ধদের বয়ান নিল এবং মেডিকেল রিপোর্ট জোগাড় করল যে টিপসই নেওয়ার সময় তাদের মানসিক অবস্থা কেমন ছিল। সে প্রতিটি সূত্র জুড়তে থাকল। ওদিকে মমতা স্টেশনের ক্যান্টিনে কাজ করতে করতে আবারও বাঁচতে শিখছিল। সে এখনও সাধারণ পোশাকেই থাকত, কিন্তু তার চোখে এখন ভয়ের বদলে আত্মসম্মান ফিরে আসতে শুরু করেছিল। মায়ের ওষুধের গুণাগুণ দেখা দিতে শুরু করল। বাবার পেনশনের প্রথম কিস্তি যখন অ্যাকাউন্টে এলো, তখন তিনি কাঁপা হাতে রাকেশের কপাল চুম্বন করে আশীর্বাদ করলেন। কিন্তু এই সব কিছুর মাঝে রাকেশ জানত যে আসল ঝড় এখনও বাকি আছে। একদিন বিকেলে খবর এলো যে সুমিতার সঙ্গীতা গ্রামে ফিরে এসেছে এবং জমি বিক্রি করার ধান্দায় আছে। রাকেশের ঠোঁটে এক শীতল হাসি ফুটে উঠল। সে সেই রাতেই তহসিলে হানা দিল না, বরং পরের দিন নিয়ম মেনে তদন্তের নির্দেশ জারি করল। নোটিশ পাঠানো হলো, রেজিস্ট্রি স্থগিত করা হলো আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হলো। সুমিতার সঙ্গীতা প্রথমবার বুঝতে পারল যে যেই সিস্টেমকে তারা বছরের পর বছর কিনে এসেছিল, সেই সিস্টেমই এখন তাদের গলার ফাঁস হতে চলেছে। তারা দৌড়ে তহসিলে গেল, কিন্তু সেখানে কেবল পরবর্তী তারিখই মিলল। ভয় প্রথমবার তাদের চোখ মুখে দেখা দিল। তারা তখনও জানত না যে এই সব কিছু কার ইশারায় হচ্ছে। ওদিকে রাকেশ নিজের বাড়িতে কাউকে কিছু জানাল না। সে চাইত না যে প্রতিশোধের আগুন তার আপনজনদের শান্তি পুড়িয়ে দিক। সে চেয়েছিল যখন সত্য সামনে আসবে, তখন যেন মানবতা জিতে ফেরে। এক রাতে মমতা তাকে জিজ্ঞেস করল, যদি ওরা সাজা পায় তবে কি আপনি শান্তি পাবেন? রাকেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, শান্তি তখনই পাব যখন আর কোনো মমতাকে প্ল্যাটফর্মে বসে থাকতে হবে না। সেই রাতে রাকেশ প্রথমবার শান্তিতে ঘুমানোর সুযোগ পেল, কারণ সে জেনে গিয়েছিল যে সে কেবল নিজের পরিবারের জন্য নয়, বরং সেই সমস্ত ভেঙে পড়া মানুষের জন্য লড়ছে যাদের কণ্ঠস্বর কাগজের তলায় চাপা দিয়ে রাখা হয়। এবার সেই সময়টি ঘনিয়ে আসছিল যখন সুমিতার সঙ্গীতা জানতে পারবে যে যাকে তারা একসময় অকেজো ভেবে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই আজ তাদের কৃতকর্মের হিসেব লিখছে। তদন্তের আজ যেমন যেমন বাড়তে থাকল, সুমিতার সঙ্গীতার রাতের ঘুম উবে গেল। যেই গ্রামে তারা একসময় বুক ফুলিয়ে ঘুরে বেড়াত, সেখানে এখন মানুষ তাদের থেকে চোখ সরিয়ে নিতে শুরু করল। তহসিলের চক্কর, উকিলের ফি, ব্যাংকের বন্ধ অ্যাকাউন্ট আর প্রতিদিন বাড়তে থাকা ভয় তাদের চেহারায় পরিষ্কার ফুটে উঠতে লাগল। তারা বুঝতে পারছিল না যে হঠাৎ করে সিস্টেম এত কঠোর কিভাবে হয়ে গেল। যেই কর্মচারীর কাছে একসময় ইশারা করলেই কাজ হয়ে যেত, সেই আজ ফাইল এগোতে মানা করে দিচ্ছিল। একদিন তহসিলে জিজ্ঞাসাবাদের সময় যখন এক বৃদ্ধা মহিলা ডুকরে কেঁদে উঠে বললেন যে তার টিপসই ধোকা দিয়ে নেওয়া হয়েছিল, তখন সঙ্গীতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে প্রথমবার অনুভব করল যে যেই বুড়ো মা বাবাকে সে বোঝা ভেবেছিল, তারাই আজ তার বিরুদ্ধে সবথেকে বড় সাক্ষী হয়ে দাঁড়িয়েছেন। রাকেশ প্রতিদিন অফিস থেকে ফিরে সরাসরি স্টেশনের ক্যান্টিনে যেত। সে মমতাকে দেখত যে তখনও খুব সাধারণভাবে কাজ করে চলেছে, কিন্তু মমতার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে দুঃখকে নিজের গুরু মেনে নিয়েছে। এক সন্ধ্যায় ক্যান্টিন বন্ধ হওয়ার পর দুজনে যখন বসেছিল, মমতা বলল, যদি সব কিছু ফিরেও পাওয়া যায়, তবে কি সেই পুরনো দিনগুলো ফিরে আসবে? রাকেশ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, না, কিন্তু আগামী দিনগুলো অন্য কারোর জন্য বরবাদ হতে দেব না। সেই রাতেই সুমি তার সঙ্গীতার নোটিশ পেল যে পরের সপ্তাহে বিশেষ তদন্ত কমিটির সামনে হাজির হতে হবে। ঘাবড়ে গিয়ে তারা গ্রামে গ্রামে দৌড়ালো, পুরনো দালালদের সাথে দেখা করল, কিন্তু প্রতিটি দরজা বন্ধ পেল। টাকা শেষ হয়ে গিয়েছিল, আর বিশ্বাস তো তারও আগে শেষ হয়ে গিয়েছিল। যেদিন তারা কমিটির সামনে পৌঁছল, সেদিনই রাকেশ প্রথমবার দাপ্তরিকভাবে সেই ফাইলে স্বাক্ষর করল যেখানে তার মা বাবার জমির উল্লেখ ছিল। কিন্তু সে নিজেকে পর্দার আড়ালেই রাখল, কারণ সে চাইত না কেউ বলুক যে সে নিজের পদের অপব্যবহার করেছে। শুনানির সময় যখন প্রমাণগুলো সামনে এলো, মেডিকেল রিপোর্ট, বৃদ্ধদের বয়ান আর ব্যাংক ট্রানজ্যাকশন, তখন সুমিতের গলা কাঁপতে শুরু করল। সঙ্গীতার চোখ দিয়ে জল ঝরতে থাকল, কিন্তু এই জল অনুশোচনার ছিল না, বরং বিপদের যন্ত্রণার ছিল। রায় এলো যে সম্পত্তির বিক্রি এবং হস্তান্তর অবৈধ, আর মামলাটি আদালতে যাবে। সেদিন বাইরে বেরোনোর সময় সুমিত প্রথমবার নিজেকে খুব ছোট মনে করল। তার মনে পড়ল কিভাবে সে নিজের মা বাবাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল।
সেই সন্ধ্যায় রাকেশ যখন বাড়ি ফিরে মা বাবাকে খবর দিল যে সত্য সামনে আসছে, মা শুধু এটুকু বললেন, বাবা, আমাদের জমি চাই না, আমাদের সম্মান চাই। এই কথা শুনে রাকেশের চোখ ভিজে এলো। সে বুঝতে পারল যে লড়াইটি কেবল কাগজের ছিল না, এটি ছিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই। আর এই লড়াইয়ে তার স্ত্রী মমতা কোনো অভিযোগ ছাড়াই তার পাশে দাঁড়িয়েছিল, ঠিক যেমন ঘোর অন্ধকারে একটি প্রদীপ নীরবে জ্বলে থাকে। আদালতের দিনক্ষণ শুরু হতেই সুমি তার সঙ্গীতার জীবন পুরোপুরি ওলটপালট হয়ে গেল। যেই হাতে একসময় জমির দলিলের মোটা ফাইল থাকত, এখন সেই হাতে উকিলের রসিদ আর ধারের কাগজ থাকত। গ্রামে তাদের সম্মান ধুলোয় মিশে গিয়েছিল। আত্মীয় স্বজন যারা একসময় তাদের বাড়িতে চা খেতে আসত, এখন তারা রাস্তা বদলে নিত। তদন্তে যেমন যেমন সত্যের পরত খুলতে থাকল, এটি পরিষ্কার হয়ে গেল যে তারা কেবল রাকেশের মা বাবাই নয়, বরং অনেক বৃদ্ধ মানুষকে একই কায়দায় ঠকিয়েছিল। আদালত অন্তর্বর্তীকালীন আদেশে সমস্ত সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল এবং ব্যাংক অ্যাকাউন্টের ওপর কড়া নজরদারি শুরু হলো। এরই মাঝে সুমিত জানতে পারল যে যেই শ্বশুরবাড়ির ভরসায় সে সবকিছু ছেড়ে এসেছিল, সেখানেও এখন তাকে বোঝা মনে করা হচ্ছে। যখন টাকা শেষ হয়, তখন সম্পর্কের আসল চেহারা সামনে এসেই যায়। এক রাতে শ্বশুরবাড়িতেই তাকে আর সঙ্গীতাকে পরিষ্কার বলে দেওয়া হলো যে তারা আর এখানে থাকতে পারবে না। যেই বাড়িতে একসময় তাদের সাদরে গ্রহণ করা হয়েছিল, সেই বাড়ি থেকেই তাদের অপমানের সাথে বের করে দেওয়া হলো। অন্যদিকে রাকেশ আর মমতার জীবনে ধীরে ধীরে স্থিতি ফিরতে শুরু করল। রাকেশ মমতাকে ক্যান্টিনের চাকরি ছাড়িয়ে দিয়ে একটি স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত করে দিল, যেখানে সে সেলাই আর টুকটাক কাজ শিখতে শুরু করল। মা এখন আগের থেকে অনেক সুস্থ হতে শুরু করলেন, আর বাবা পাড়ার বাচ্চাদের বিকেলবেলা পড়াতে শুরু করলেন। রাকেশের প্রথমবার মনে হলো যে তার পরিবার আবার প্রাণ ফিরে পাচ্ছে। কিন্তু সবথেকে বড় বদল এসেছিল মমতার ভেতরে। যে প্ল্যাটফর্মের শীত, ক্ষুধা আর অপমান সহ্য করেছিল, সে এখন অন্যদের সাহারা দিতে শিখে গিয়েছিল। সে স্টেশনে ঘুরে বেড়ানো অসহায় মহিলাদের সাহায্য করতে শুরু করল, তাদের কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করতে থাকল। রাকেশ যখন এই দৃশ্য দেখত, তখন তার বুক গর্বে ভরে যেত। সে অনুভব করত যে যেই নারীকে সমাজ দুর্বল ভেবেছিল, সেই আসলে তার সবথেকে বড় শক্তি। ওদিকে সুমি তার সঙ্গীতা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিল। কখনো কোনো ধাবায় কাজ খুঁজত, তো কখনো কোনো গুদামে। কিন্তু তাদের অহংকার তাদের কোথাও থিতু হতে দিচ্ছিল না। একদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় তারা সেই রেলওয়ে স্টেশনের কাছেই পৌঁছল, যেখানে একসময় মমতা ভিক্ষা করত। সেখানে বসে সুমি ধাওমানো করে কেঁদে উঠল আর বলল যে তারা লোভের বশবর্তী হয়ে সব কিছু হারিয়ে ফেলেছে। তার স্ত্রী চুপচাপ বসে রইল, কারণ এখন আর বলার মতো কিছুই বাকি ছিল না। সময় যেন দুটি পরিবারকে দুটি আলাদা পথে দাঁড় করিয়ে দিয়েছিল। একপাশে সেই সব মানুষ ছিল যারা কষ্ট থেকে শিক্ষা নিয়েছে, আর অন্য পাশে তারা যারা ভুল বোঝার পরেও অনুশোচনার বোঝাই চেপে গিয়েছে। চূড়ান্ত রায়ের দিন আদালতে এক অদ্ভুত নীরবতা ছিল, যেন সবাই জানত যে এই রায় কেবল জমি জায়গার নয়, বরং মানবতারও হবে। বিচারক যখন আদেশ পড়তে শুরু করলেন, তখন সুমিতার সঙ্গীতার নিঃশ্বাস যেন থমকে গেল। আদালত পরিষ্কার জানিয়ে দিল যে বৃদ্ধদের ধোঁকা দিয়ে করানো রেজিস্ট্রি অবৈধ। সমস্ত সম্পত্তি মূল মালিক অর্থাৎ রাকেশের মা বাবার নামে পুনর্বহাল করা হলো। সেই সাথে সুমিতার সঙ্গীতার ওপর জরিমানা ও সামাজিক সেবামূলক কাজের দণ্ড আরোপ করা হলো। এটি শুনেই রাকেশের মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তবে এই জল খুশির নয়, বরং স্বস্তির ছিল। বাবা রাকেশের হাত শক্ত করে ধরে ফেললেন, যেন বলছেন যে বাবা, তুই আমাদের আবার মানুষ হিসেবে মর্যাদা দিলি। সুমিত সেখানেই মাথা নিচু করে কাঁপছিল। সঙ্গীতার অবস্থা আরও খারাপ ছিল। সে প্রথমবার অনুভব করল যে লোভের শেষ কেবল খালি হাতে হয় না, বরং খালি আত্মায় গিয়ে ঠেকে। রায় শোনার পর সবাই যখন বাইরে এলো, সুমিত কাঁপা কাঁপা পায়ে রাকেশের কাছে গিয়ে বলল, ভাই, আমরা খুব বড় পাপ করেছি, যদি পারো আমাদের ক্ষমা করে দিও। রাকেশ কিছুক্ষণ চুপ করে রইল। তার ভেতরে বছরের পর বছর জমে থাকা কষ্ট, অপমান আর রাগ একসাথে উথাল পাথাল করছিল। কিন্তু তখনই তার নজর মমতার উপর পড়ল, যে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সেই মমতা, যে প্ল্যাটফর্মে ভিক্ষা করেছিল, যে অপমান সহ্য করেছিল, কিন্তু তবুও কারোর প্রতি বিষ উগরে দেয়নি। রাকেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, ক্ষমা করা সহজ নয়, কিন্তু জীবনে এগিয়ে যাওয়া খুব জরুরি। সে তার মা বাবার দিকে তাকালো। মা চোখের ইশারায় সায় দিলেন। বাবা ধীর গলায় বললেন, ছেড়ে দে বাবা,
যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। রাকেশ আদালতের আদেশ অনুযায়ী সম্পত্তি তার মা বাবার নামেই থাকতে দিল। নিজে 1 ইঞ্চি জমিও নিজের নামে করালো না, বরং সেই জমিতেই একটি ছোট বৃদ্ধাশ্রম আর মহিলা সহায়তা কেন্দ্র বানানোর প্রস্তাব রাখল, যাতে আর কোনো বৃদ্ধ বা আর কোনো মমতা রাস্তায় না আসে। সুমিতার সঙ্গীতাকে সেই কেন্দ্রেই সেবা করার কাজ দেওয়া হলো। কোনো পদ নেই, কোনো অহংকার নেই, কেবল কাজ। শুরুতে এটি তাদের সাজা মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল যে সেবাই হলো আসল প্রায়শ্চিত্ত। সময় বয়ে গেল, রাকেশ নিজের পদে সততার সাথে কাজ করতে থাকল। মমতা মহিলা সহায়তা কেন্দ্রের দায়িত্ব সামলাতে শুরু করল। সেই মমতা, যাকে একসময় সমাজ অসহায় ভেবেছিল, আজ সে অনেক নারীর আশার আলো হয়ে উঠেছে। মা বাবা এখন সম্মানের সাথে সেই বাড়িতেই থাকেন যা তারা একসময় হারিয়ে ফেলেছিলেন। এক সন্ধ্যায় রাকেশ আর মমতা সেই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, যেখান থেকেই গল্পের শুরু হয়েছিল। আজ সেখানে কোনো ভিক্ষার বাটি ছিল না, না ছিল কোনো চোখের জল, শুধু হাতে চায়ের ভাঁড় ছিল আর চোখে ছিল প্রশান্তি। মমতা হেসে বলল, যদি সেই দিনগুলো না আসতো তবে হয়তো আমরা এই মানুষগুলো হয়ে উঠতে পারতাম না। রাকেশ উত্তর দিল, আর তুমি যদি সাথে না থাকতে তবে আমি অফিসার হয়েও ভেতর থেকে শূন্য থেকে যেতাম। ট্রেনের বাঁশি বাজল, মানুষ আসা যাওয়া করতে লাগল, জীবন চলতে থাকল। কিন্তু সেই প্ল্যাটফর্মটি চিরতরের জন্য একটি শিক্ষা দিয়ে দিয়েছিল যে পদ কাউকে বড় বানায় না, টাকা কাউকে বড় বানায় না, মানুষকে বড় বানায় তার চরিত্র। আর যে নারী ভিক্ষা করেও নিজের সম্মান বাঁচিয়ে রাখতে জানে, সেই তো আসলে ঘরলক্ষ্মী। বন্ধুরার, এটাই এই গল্পের ধ্রুব সত্য, যে সম্পর্ক যদি লোভে ভেঙে যায় তবে কর্মই তাকে জুড়তে জানে। আর মানুষ যদি সঠিক পথে অটল থাকে তবে দেরি হলেও ন্যায় বিচার অবশ্যই মেলে। এটাই ছিল সেই কাহিনী। স্বামী 3 বছর পর অফিসার হয়ে ফিরে এসে দেখল যে তার স্ত্রী রেলওয়ে প্ল্যাটফর্মে ভিক্ষা করছে। এই গল্পের উদ্দেশ্য কাউকে আঘাত দেওয়া নয়, বরং এটি মনে করিয়ে দেওয়া যে আপনজনদের মূল্য সময় থাকতে বুঝে নিন, কারণ যখন প্ল্যাটফর্মে বাটি হাতে চলে আসে তখন অনেক দেরি হয়ে যায়। তো বন্ধুরা, এটি ছিল আমাদের আজকের নতুন গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তবে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হবে আবারও নতুন কোনো আকর্ষণীয় গল্পের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।